নমস্কার, তুহিনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ আমি আবারও একটি নতুন ব্লগের সাথে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ব্লগটি। তো বন্ধুরা, এই ব্লগটি অনেকটাই পুরনো, তো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা রাত্রিবেলায় রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশনে। আসলে আমরা যেখানে যাব সেখানে ব্যান্ডেল স্টেশন থেকেই ট্রেন দিয়েছিল। যথারীতি রাত্রিবেলায় আমরা ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছিলাম এবং সঠিক সময়ে ট্রেন আমাদের স্টেশনে দিয়ে দেয়। আমাদের ট্রেনটি ছিল দুন এক্সপ্রেস। ওই দুন এক্সপ্রেসে করেই আমরা যাচ্ছিলাম বারাণসীর উদ্দেশ্যে। আসলে এটা কুম্ভের অনেকটা আগেরই ভিডিও। তো এখন কুম্ভ যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে, তাই বন্ধুরা সেই পুরনো স্মৃতিটা ভুলতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যথারীতি ট্রেন আমাদের স্টেশনে দিয়ে দিয়েছে। আমাদের স্লিপার কোচে আমাদের সিট ছিল S6। তো আমরা ট্রেনে উঠে বসি এবং রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দেয় ব্যান্ডেল স্টেশন থেকে বারাণসীর উদ্দেশ্যে। তো রাত্রে আমরা আর ব্লগ করতে পারিনি কন্টিনিউ। তো সকালে আমাদের যখন ঘুম ভাঙে তখন আমরা পরশনাথের কাছে গিয়ে দেখি, এবং এটি যে দেখছো ব্রিজটি, এটি হচ্ছে নমঘাট, অর্থাৎ কাশীতে আমরা এখন পৌঁছে গেছি। আর খানিকক্ষণের মধ্যেই আমরা কাশী স্টেশন পার করব। তো এটি হচ্ছে আমাদের নমঘাট। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর করেছে না? খুব সুন্দর, যখন দেখছিলাম না চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। তো এটি হলো কাশী স্টেশন। কাশী স্টেশন পার করার সাথে সাথেই মনে একটা আনন্দ শুরু হয়ে গেল যে আমরা বাবা বিশ্বনাথের কাছে এবার পৌঁছে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো যথারীতি আমাদের ট্রেন বারাণসীতে চলে আসে এবং আমরা স্টেশনে নেমে ট্রেন থেকে সোজা ব্রিজ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। এটি হচ্ছে আমরা যে হোটেলে আমরা ছিলাম, আমাদের বুকিং করা ছিল রাইট চয়েস। হোটেলটি সত্যি খুব সুন্দর ছিল। তো তারই কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি, তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। তো যদি কখনো তোমরা মনে করো এই হোটেলে যাবে, তো আমি এতে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে তোমরা বুকিং করে যেতে পারো। তো আমাদের রুম ছিল 3 তলাতে 401 নম্বর রুম, এবং রুমটি ছিল আমাদের ডাবল বেড ছিল, মানে একটা সিঙ্গেল বেড আর আরেকটা ছিল ডাবল বেড। তো আমরা ফ্যামিলিতে ছিলাম, আমার বাচ্চাকে নিয়ে আমরা টোটাল 5 জন ছিলাম। তো আমাদের এই রুমটি দেওয়া হয়েছিল যেদিন আর কি আমরা এই হোটেলে ছিলাম। তো ওই রুমটি দিয়েছিল এবং আমরা জিএসটি নিয়ে, উইথ জিএসটি আমাদের 2500 টাকা মতন আমাদের পড়েছিল রুম ভাড়া পার ডে। তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আমরা মানে বিশ্বনাথ বাবা দর্শনের জন্য। এই যে রাস্তায় দেখছো না, অনেকে আছে সাধু বেশে ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা কিছু ওখানকার লোকাল কিছু মানুষের থেকে জানতে পারি যে সাধু বেশে যারা ঘুরে বেড়ান ওখানে বারাণসীতে, এরা কিন্তু পুলিশেরই লোক যারা এভাবে ঘুরে বেড়ান। তো আমরা যথারীতি সকাল সকাল বাবার দর্শনে পৌঁছে গেছিলাম পুজো দিয়ে। সেখান থেকে আমরা চলে আসি গধুলিয়া চকের কাছে, এবং সেখানে এসে আমরা একটি দোকানে আমরা টিফিন করেছিলাম। খেতে খুব সুস্বাদু ছিল খাবারটা। তারপরে যথারীতি আমরা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম। আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে আমরা গিয়েছিলাম, কারণ আমাদের সন্ধ্যা আরতি দেখার ছিল। যেহেতু আমরা খুব কম সময় নিয়ে আমরা বারাণসীতে গেছিলাম, মানে আমাদের হাতে 2 দিনই সময় ছিল। তো একদিনে আমাদের কমপ্লিট করার কথা ছিল না, সে কারণের জন্য খুব কম সময় ছিল বলে 2 দিন। তাই একদিনে যতটা পেরেছি আমরা দর্শনীয় স্থানগুলোকে ঘুরে দেখার চেষ্টা করেছি। তো প্রথম দিন তো বলেই দিলাম বন্ধুরা, সকাল সকাল পুজো দিয়ে তারপরে আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে আমরা রওনা দিয়েছিলাম। তো যাওয়ার পথে গামা পান ভান্ডার, যেটা কিন্তু খুব ফেমাস বারাণসীর। তো এই পান ভান্ডার থেকে আমি অনেক ব্লগেই দেখেছি যে অনেক ব্লগাররা পান কিনে খাচ্ছে এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছিল। তো সেটাই সঠিক মানে কি না জানার জন্য আমার হাজব্যান্ড একটি পান নিয়েছিল। তো পানটির দাম নিয়েছিল 60 টাকা।
অসাধারণ অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দর পান। তো পানের দোকানের পাশে ছিল এই ভাইয়ের টি স্টল। এখান থেকে চা খেয়েছি, যেটা আজও আমার মুখে লেগে আছে, অতি সুস্বাদু। তারপরে মার্কেটের মধ্যে থেকে মানে আপনার গধুলিয়া চকের দিকে এগোতেই যে বারাণসী যে রাস্তাটা পড়ে, মেন রোড পড়ে, রোডের আশেপাশে বহু দোকান, মানে এত পরিমাণে দোকান যে রাস্তাতে হাঁটবো কি, মানে দোকানে দোকানে ভর্তি, মানে শুধু চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর এই যে দেখছো না যে গধুলিয়া চক বা চৌরাস্তা, তো এরই ঠিক বাঁদিকে যে রাস্তাটা আছে নন্দী মহারাজের, ঠিক বাঁদিকে দিকে মুখ করে আছে নন্দী মহারাজ, এই বাঁদিকে রাস্তা দিয়ে আমরা সকালে গিয়েছিলাম 4 নম্বর গেটের দিকে। কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন সেই গেটটি বিশেষ কিছু কারণের জন্য বন্ধ ছিল, তো আমরা ওখান থেকে ফিরে এসে 1 নম্বর গেট দিয়ে ঢুকে আমাদের পুজো দিতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের বলবো 4 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা পুজো দিও, ওখানে বেশ হালকাও থাকে এবং অনেকটা দূর অবধি তুমি ক্যামেরা নিয়ে যেতে পারবে। আর এবার দেখো বন্ধুরা, আমার পরিবারের সাথে আমরা চলে এসেছিলাম রসের ঘাটের কাছে। তো এসে আমরা ভাবলাম বোধহয় আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এসে দেখছি এতটাই ভিড় যে বসবো, যে বসার জায়গাটুকু আমাদের ছিল না। তো অবশেষে আমরা একজন নৌকো চালায় তাদের সাথে কথা বলি। তো বিভিন্ন জনে বিভিন্ন রকমের রেট চাইছিল। তো কেউ পার পার্সন বলছিল 500 টাকা, তো কেউ বলেছিল 1000 টাকা। তো অনেক দরাদরি করে, মানে হিসেব মতো, মানে অনেক রকম কিছু বলে ঠলে তারপরে আমরা পার পার্সন 200 টাকাতে রাজি করাই। এবং আমাদের ফ্যামিলিতে যেহেতু বড় অ্যাডাল্ট আমরা 4 জন ছিলাম, তো 4 জনের জন্য মাথা পিছু আমরা 200 টাকা করে দিয়ে 800 টাকা আমরা দিয়েছিলাম। বাচ্চার জন্য কোনো টাকা ওনারা নেননি। এবং প্রচুর নৌকো এখানে আছে, যদি কখনো তোমরা যাও তো অবশ্যই বার্গেনিং করবে, ওরা প্রচুর টাকা বেশি বলে। এবং সন্ধ্যার সময় যে সন্ধ্যা আরতি, মানে মন ছুঁয়ে যাবে, মানে মনে হবে যেন আমি কোথায় মানে চলে এসেছি, মানে একটা আত্মার একটা কানেকশন, মানে কি বলবো, আধ্যাত্মিক যে একটা ব্যাপার এখানে চলে, এটা বোঝাই গেল। মানে বাবা বিশ্বনাথের যে আশীর্বাদ এখানে প্রতিটা মানুষের উপরে আছে, মা অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ যে প্রতিটা মানুষের উপরে আছে, এই সন্ধ্যা আরতিটা না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। মানে আমি যেন কোথায় একটু হারিয়ে গিয়েছিলাম সেই মানে ক্ষণিকের জন্য, যখন আরতি চলছিল। মানে আমরা তো টিভিতে দেখেছি, ব্লগে দেখেছি, এবং মানে অনেক পুজো প্যান্ডেলেও এখন দেখছি ট্রেন্ডিংয়ে চলছে মানে বারাণসীর যেই তোমার সন্ধ্যা আরতিটা, তো সেটা দেখেছি। তো চোখ ধাঁধিয়ে গেছে, মানে দেখে মন শান্তি হয়ে গেছে। তো চলো, তারপরে বাবার নামে এখানে ধ্বনি দেওয়া হয় এবং আমরাও সাথে সাথে সেই ধ্বনি দিই, নমো নমো পার্বতীপতি হরা হরা মহাদেব। তো এটি বলেই আমাদের নৌকো চলতে শুরু করে বিভিন্ন দর্শনীয় ঘাটগুলো ঘুরে দেখানোর জন্য। তো আমরা যথারীতি নৌকোর সাথে যাই আর কি ঘুরতে, এবং দেখতে থাকি দর্শনীয় সমস্ত ঘাটগুলো। তো ঘাটগুলো যখন তারা ঘুরে ঘুরে দেখাচ্ছে, তো ঘাটের সম্পর্কে বিভিন্ন ঘাটের বিভিন্ন রকম নাম এবং তাদের সম্পর্কে সমস্ত কিছু তথ্যই আমাদের বলতে থাকে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো খুব ভালো করে যে আমরা ঘাটগুলো দর্শন করতে পেরেছি তা নয়। তো তোমরা যদি যাও অবশ্যই দিনের বেলায় এই ঘাটগুলো দর্শন করো। এবং আরেকটা সমস্যা সেটা হচ্ছে এত পরিমাণে নৌকো ছিল এবং নৌকোর যে ভটভটির যে আওয়াজ, তাতে খুব ভালো করে আমরা ঘাটের মানে বিবরণগুলো শুনতে পাইনি। তো সমস্ত দর্শনীয় ঘাট ঘুরে নেওয়ার পরে আমরা চলে আসি রাত্রের ডিনার করতে। তো যথারীতি ডিনার কমপ্লিট করে রাত্রে আমরা রেস্ট নিই। তো পরের দিনই একটা নতুন সকাল, আজ আমরা বাড়ি ফিরবো। যেহেতু রাত্রে ট্রেন ছিল, হাতে সময় ছিল, তো সকালে লাগেজ গুছিয়ে রেখে একটি মানে টোটো ওখান থেকে রিজার্ভ করে নিই। তো 500 টাকা আমাদের নিয়েছিল ওখানকার লোকাল কিছু সাইট সিন ঘুরে দেখানোর জন্য। তো প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হয় বারাণসীর বিখ্যাত ইস্কন মন্দিরে। তো এই যে ইস্কন মন্দিরটি আছে, এই মন্দিরটি যে আমাদের মায়াপুরের বড় ইস্কন মন্দির সেরকম নয়, এটি একটা ছোটো ইস্কন মন্দির। তো এখানে বাবা প্রভুপাদ এবং রাধারানী শ্রীকৃষ্ণের যুগল মূর্তি এবং বেশ কিছু তোমার মানে শ্রীকৃষ্ণের লীলার কিছু কিছু জিনিস তো এখানে দেখানো থাকে। মানে আমরা দেখি ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য।
তো আমরা যথারীতি ইস্কন মন্দির দর্শন করে এখান থেকে আবার টোটো করে রিজার্ভ করা যেহেতু টোটো ছিল, তো এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে মন্দিরটি দেখছো, তো এই মন্দিরটি হচ্ছে খুবই সুন্দর, মানে কি মানে মুখে বলে বোঝাতে পারবো না ভাষায় যে এতটাই সুন্দর মন্দিরটি। তো আমরা এখানে যাই এবং মন্দিরটি অনেকটা বড় এরিয়া নিয়ে, মানে এতটাই বড় এরিয়া নিয়ে যে কি বলবো বন্ধুরা তোমাকে, যে খুব সুন্দর। তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখি। আর যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন একটু গরম ছিল, তো চেষ্টা করবো একটু মানে ঠান্ডা গরম, যে ফাল্গুন মাসটায় এরকম সময় গেলে পরে খুব বেশ ভালো হবে আর কি। তো আমরা গিয়েছিলাম, তো গোশালা ঘুরে ঘুরে দেখি। তো দেখো কত সুন্দর পরিষ্কার, কতটা সুন্দরভাবে এখানে রাখা হয়েছে, সমস্তটা গুছিয়ে রাখা রয়েছে। তো এখানে আমরা তো মন্দির দর্শনের জন্য আমরা চলে যাই। তো ঘুরে ঘুরে মন্দির দেখি, মন্দিরের আশেপাশের সমস্ত জায়গা আমরা ঘুরে ঘুরে দেখি। তো তারপরেই এই যে এনাকে দেখছেন, দেখুন, তো এটি হলো প্রভু শঙ্করাচার্যের মূর্তি। তো সামনেই নন্দী মহারাজ, তো নন্দী মহারাজকে দর্শন করে আমরা উঠে পড়লাম মন্দিরের মানে বাবার দর্শনের জন্য। তো মন্দিরের গেট থেকে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো বাবার একটা বিশাল শিবলিঙ্গ, মানে অনেকটাই বড় একটা শিবলিঙ্গ, এবং যে শিবলিঙ্গে মানে মানুষজন অনেকেই বাবার মাথায় জল ঢালছেন। ওখানে একটি পাত্রে জল রাখা রয়েছে এবং সেখান থেকে ঘুঁটি করে নিয়ে সে জল ঢালা যাচ্ছে বাবার মাথাতে। তো আমিও তার অন্যথ করিনি, আমিও গিয়ে বাবার মাথাতে একটু জল মানে জল দিই আর কি, জল ঢালি। তো তারপরে পুরো মন্দিরটি ঘুরে ঘুরে দেখি, মানে কত যে শিবলিঙ্গ গুণে শেষ করতে পারবো না, মানে এতটাই শিবলিঙ্গ ঘুরে ঘুরে দেখা হয় শুধু। তারপরে বা শুধু শিবলিঙ্গ নয়, এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রাখা ছিল, যেমন রাম, লক্ষ্মণ, সীতা, তারপরে ছিল শ্রী রাধাকৃষ্ণের ছবি মানে মূর্তি আর কি এখানে ছিল, তারপর পরশুরামের ছিল, মানে বিভিন্ন রকম মূর্তি দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়। এবং ওপরটি দেখো কতটা সুন্দর লাইটের কাজ করা। এবং তারপরে বাইরে একটু বেরিয়ে আসি, মন্দির থেকে বাইরের দিকটাতে একটু বেরিয়ে এসে বাইরেটা একটু ঘুরে দেখি। তো বাইরে থেকে ঘুরে ঢুকতে দেখছি যে এখানে বাঁ হাতেই রাখা রয়েছে মানে রাধারানী আর শ্রীকৃষ্ণের যুগল মূর্তি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই ইউনিভার্সিটি, বারাণসী ইউনিভার্সিটি দেখার উদ্দেশ্যে। তো প্রথম ভেবেছিলাম যে ইউনিভার্সিটিতে কী আর দেখবো, বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, গিয়ে যখন দেখলাম এখানকার পরিবেশ এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে কী বলবো। আসলে এটি আমার প্রথম ট্রিপ ছিল বারাণসীর, আমি এর আগে কখনোই বারাণসী যাইনি, তো প্রথম ছিল। তো ব্লগে দেখেছি অনেকেরই, তো নিজের চোখে দেখার ব্লগে দেখার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তো যখন আমরা এখানে পৌঁছই তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, যেহেতু পরের দিন ছিল, আমাদের ট্রেনও ছিল। তো সে কারণের জন্য ওখানে আমরা একটি পাশের দোকানে আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলেই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি ইউনিভার্সিটিতে। তো গেট থেকে ভেতরে ঢুকি এবং জানো তো এই ইউনিভার্সিটির মধ্যে একটি শিবলিঙ্গ আছে, যেটি নিত্য পুজো হয়। এই শিবলিঙ্গের নিত্য পুজো হয়, মানে ঠিক বাবা বিশ্বনাথকে যেমন আমরা দেখেছি বিশ্বনাথ মন্দিরে, সেখানে তো ভিডিও বা ফটো কিছুই করতে পারিনি। তো এখানে আমি ভিডিও করেছিলাম। তো প্রথমে যিনি ঠাকুরমশাই ছিলেন, তো উনি বুঝতে পারেননি যে আমি ভিডিও করছি, তো পরে আমাকে বললো তুমি ভিডিওটা করবে না, এখান থেকে চলে যাও। আমি ঠিক আছে ঠাকুরমশাই, আমি এখান থেকে চলে যাচ্ছি। তো পুরোটাই বাবা বিশ্বনাথের আদলে এখানে এই মূর্তিটি করা এবং পুরো সেম সেরকমভাবেই সব কিছু করা রয়েছে। তো দেখো তোমরা বন্ধুরা, আমি তো বাবা বিশ্বনাথের সেই ভিডিও করতে পারিনি। তো এই যে বাবা বিশ্বনাথ আমাদের, তো এই বিশ্বনাথ বাবার দর্শন করো তোমরা। তো বাবার দর্শন করে নিয়ে আমরা এখান থেকেই বেরিয়ে পড়েছিলাম আরও একটি দর্শনীয় স্থান দেখার জন্য। তো সেখানে গিয়ে আমরা দর্শন করে চলে যাই আমরা পুরোপুরি স্টেশনে, যেহেতু আমাদের সময় হাতে খুবই কম ছিল। তো বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবারও আসছি একটি নতুন ব্লগের সাথে থেকো, সঙ্গে থেকো।